চট্টগ্রাম বোর্ড 2025 আমরা রামিলে একটি অঙ্ক সমাধান করতেছি দ্বাদশ শ্রেণীর। ক নম্বরে কি বলছে, উপযুক্ত তথ্য থেকে যে সকল বিষয়ে সারাফ এন্টারপ্রাইজের রামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আমি কি বলছিলাম, রামিলে অন্তর্ভুক্ত হবে না কোন কোন দফা মনে রাখবো কিভাবে? সমাপনী উৎপন্ন আর প্রারম্ভিক বাকি সব রামিলে আসবে না। আর কি কি? সম্ভাব্য দায়, আরো কিছু দফা। তাহলে সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়, সম্ভাব্য যেগুলো আছে সেগুলো কি হবে না, রামিলে আসবে না। যদি এটা সম্ভাব্য, ভবিষ্যতে ঘটবে কিনা না তা নিশ্চয়তা নাই, তাই রামিলে অন্তর্ভুক্ত করা যাবে না। আর সমাপনী উৎপন্ন আর প্রারম্ভিক বাকি সব। তো এখানে উৎপন্ন সমাপনী আছে না, আর প্রারম্ভিক শুধু কি আছে, বাকি সব বলছিলাম আমি। তো শুধু নগদ তহবিল আছে প্রারম্ভিক, আর কি কিছু আছে? তাহলে নগদ তহবিল আসবে না, আর সমাপনী উৎপন্ন আসবে না। আর সম্ভাব্য কিছু কি এখানে আছে? নাই। আমরা লিখবো কি, কোন উত্তর লিখলাম, রামিলে আসবে না বা অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ নির্ণয় তো বিবরণ টাকা টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, কি বলছিলাম, নগদ তহবিল আছে তাই না, প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল এক নগদ তহবিল 010125 তাই না, 25 কত টাকা আছে? 24 সাল। আচ্ছা, নগদ তহবিল কত? প্রারম্ভিক হচ্ছে 8,000 টাকা, 24 সাল 8,000 টাকা। আর মজুদ পণ্য কি আছে? সমাপনী মজুদ পণ্য কত টাকা আছে? মজুদ পণ্য 30,000 টাকা আছে সমাপনী, তাই না? এখানে লেখা আছে মজুদ পণ্য 31/12/24, তার মানে তো সমাপনী 30,000 টাকা। আচ্ছা, বইয়ে যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি। মজুদ পণ্য কি আছে? 31/12/24 তাই না, 31/12/24 এটাই তো সমাপনী। আর 1/1/24 যেটা সেটা হচ্ছে প্রারম্ভিক। তো নগদ তহবিল প্রারম্ভিক হচ্ছে 8,000 টাকা, আর মজুদ পণ্য সমাপনী হচ্ছে 30,000 টাকা। তো মোট কত হাজার টাকা বলো তো? 38,000 টাকা মিলে আসবে না। প্রশ্ন কি বলছিল, রামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তোমরা কি লিখতে পারি, এখানে লিখে দিই মোট পরিমাণ। কোন নম্বরে কি বলছে বলো তো, কোন নম্বরে বুঝতে পারছো? কি বলছে কোন নম্বরে? কোন উত্তর, উপযুক্ত তথ্য থেকে 2024 সালে 31 ডিসেম্বর তারিখে সারাফ এন্টারপ্রাইজের রামিল প্রস্তুত করো। তো রামিল প্রস্তুত করার জন্য বলছে। তো প্রতিষ্ঠানের নাম কি? আমরা প্রথমে উপরে লিখবো সারাফ এন্টারপ্রাইজ, তাই না, সারাফ এন্টারপ্রাইজ। তারপরে কি আছে? রামিল। রামিল। তারপরে কি আছে? 31 ডিসেম্বর 2024, 31 ডিসেম্বর 2024 কি নিয়ে করবো? রামিল। হ্যাঁ, রামিলের কয়টা কলাম দেওয়া লাগবে বলো তো? 5টা না? ক্রমিক নং আমরা দুই পার্টে করে ফেলি, এখানে জায়গা হইবে অনেকগুলো আইটেম, ছোট ছোট লেখা লাগবে। ক্রমিক নং, তারপরে কি লিখি আমরা? বিবরণ 43টা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ক্রমিক নং বিবরণ, এটা হচ্ছে রামিল হচ্ছে কি খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর কি ক্রেডিট টাকা। বুঝতে পারছো?
তো প্রথমে কি আছে সবগুলা, প্রথমে 1 নম্বরে কি আছে, আগে আইটেমগুলো লিখে দিব নাকি একটা লিখে লিখে বুঝিয়ে দিব? প্রথমে কি আছে, দালান কোটা, দালান কোটা, তাই না? দালান কোটা কত টাকা আছে? 60,000 টাকা। বলো তো দালান কোটাটা কি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোন দিকে বসে? ডেবিট দিকে। 60,000 টাকা। তো এগুলো আমরা কিভাবে বসাবো? এগুলো আমরা, আমি একটা সূত্র লিখে দিচ্ছি এখানে, তো ওইগুলো লাগানো লাগবে। আচ্ছা, যদি সম্পদ আর কি ব্যয়, আচ্ছা আমরা সূত্র জানি কি, সম্পদ এ ইকুয়াল টু কি, এল প্লাস ওই। তো এ ইকুয়াল এল প্লাস ওই ভিতরে আবার কত আছে, ক্যাপিটাল আছে প্লাস রেভিনিউ মানে আয়, এই দুটো বাড়লে যোগ হবে, প্লাস এক্সপেন্সেস অথবা কস্ট, এক্সপেন্সেস ব্যয় বা সি কস্ট, তাহলে কি হবে, মাইনাস হবে। আর তো ড্রয়িংস উত্তোলন হলে মাইনাস হবে। তখন বলো তো এই পাশে ইকুয়াল অবস্থায় আছে, তাহলে এ পাশে এসে কি হবে, প্লাস ই। এ পাশে ইকুয়াল অবস্থায় আছে, তাহলে এ পাশে এসে কি হবে, প্লাস বি। তাহলে এ পাশে কি হলো, এল প্লাস সি প্লাস আর। তার মানে আমরা বুঝতে পারলাম, এ মানে অ্যাসেট সম্পদ, ই মানে এক্সপেন্সেস ব্যয় বা সিও লিখতে পারো কস্ট, আর ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন। উত্তোলন হলে, ব্যয় হলে আর সম্পদ হলে এই তিনটা বাড়লে হবে ডেবিট, এই তিনটা বাড়লে হবে ডেবিট। আর যদি এই তিনটা কমে তাহলে উল্টা দিকে যাবে। আর এল মানে লাইবিলিটিস দায়, সি মানে ক্যাপিটাল মূলধন, আর মানে রেভিনিউ মানে আয়। তো এই তিনটা বাড়লে কি হবে, ক্রেডিট, আর কমলে তার বিপরীত দিকে। বুঝতে পারছো? তার মানে আমরা বুঝতে পারলাম সম্পদ হইলে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট পাশে আছে না ক্রেডিট, মালিকানা সূত্র বাড়লে ক্রেডিট। যেহেতু ক্যাপিটাল হলে মালিকানা সূত্র বাড়ে তাই এরা ক্রেডিট পাশে, রেভিনিউ হলে মালিকানা সূত্র বাড়ে তাই এরা ক্রেডিট পাশে, কিন্তু এক্সপেন্সেস হলে কি হয়, মালিকানা সূত্র কমে তাই এরা এ পাশে চলে আসছে। যেহেতু বাড়লে এটা ক্রেডিট হয় এ পাশে, যেহেতু আর কমলে যেহেতু মালিকানা তো কমায়, ব্যয় হলে যেহেতু মালিকানা তো কমায়, তাহলে এ পাশে চলে আসবে না ডেবিট। উত্তোলন করলে কি হয়, মালিকানা তো কমে তাই ডেবিট। 2 নম্বরে কি আছে, মূলধন। মূলধন, তো বলো তো মূলধন কি, এখানে কোনটার মধ্যে পড়লো, মূলধন ক্যাপিটাল না, ক্যাপিটাল হলে কি হয়, মালিকানা তো বাড়ে, ক্যাপিটাল আমরা কোন পাশে লিখছি, ক্রেডিট পাশে, মালিকানা তো বাড়ে, তো মূলধন কি হবে, ক্রেডিট পাশে বসবে, 1,65,000। তারপরে কি আছে, প্রাপ্য হিসাব। 3 নম্বর আছে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য আমাদের কি, প্রাপ্য যেটা আমরা পাবো এটা কি আমাদের সম্পদ, এটা হলো অ্যাসেট। অ্যাসেট আবার প্রয়োগ করা আছে না, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, অলিক সম্পদ। তো যেহেতু প্রাপ্য হিসাব আমরা জানি যে এটা পাইবো, এটা আমাদের চলতি হিসাব, চলতি সম্পদ, তাহলে সম্পদ কোন পাশে লিখছি, ডেবিট দিকে। কত টাকা বলো তো, 40,000 টাকা। প্রাপ্য হিসাব 40,000 টাকা। তারপরে 4 নম্বরে কি আছে, উত্তোলন। উত্তোলন 35,000 টাকা। উত্তোলন 35,000 টাকা। বলতো উত্তোলনকে কোন পাশে লিখছিলাম, উত্তোলন ড্রয়িংস মানে উত্তোলন, ডি মানে ড্রয়িংস, ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন। উত্তোলন হলে কি হয়, ওই মালিকানা তো কমে যায়, তো মালিকানা তো কমলে কি ডেবিট না, এটা মালিকানা তো বাড়লে তো ক্রেডিট, কিন্তু কমলে উল্টা দিকে চলে আসে, তাই উত্তোলন হলে যেহেতু মালিকানা তো কমে, এ পাশে লিখছি না আমরা ডি, ডেবিট পাশে। তো উত্তোলন কত হাজার টাকা, 35,000 টাকা, ডেবিট। তারপরে কি আছে, প্রাপ্য নোট। প্রাপ্য নোট, যা কিছুই আমরা পাবো, যা কিছুই আমরা পাবো তা আমাদের কি চলতি সম্পদ, যা কিছু পাবো তা আমাদের জন্য চলতি সম্পদ। তো প্রাপ্য নোট এটা আমরা পাবো না,
আমাদের একটা সম্পদ অ্যাসেট, সম্পদ কত টাকা? প্রাপ্য নোট 25,000 টাকা। তারপরে কি আছে 6 নম্বরে? 6 নম্বরে কি আছে বলতো? প্রদেয় হিসাব, তাই না? প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। তো প্রদেয় মানে যা কিছু আমাদের দেওয়া লাগবে সেটা আমাদের কি দায় না? তো দায় লাইবিলিটিস কোন পাশে লিখছি? ক্রেডিট পাশে। দায় বলে লাইবিলিটিস ক্রেডিট। কত টাকা? 20 প্রদেয় হিসাব হচ্ছে কত টাকা বলো তো? 30,000 টাকা। 30,000 টাকা। তারপরে বলো তো কি আছে? প্রদেয় হিসাব লিখছি না এখন। তারপরে কি আছে? বেতন। 7 নম্বর হচ্ছে বেতন। বেতন আমাদের জন্য কি বলতো? ব্যয়। বেতন হচ্ছে আমাদের জন্য খরচ, একটা ব্যয়। মাসে মাসে বেতন দেওয়া কর্মচারীদেরকে, কোম্পানির জন্য একটা খরচ না, ব্যয় না? তো ব্যয় হলে আমাদের মালিকানা সত্ত্ব কমে না বাড়ে? এই যে এক্সপেন্সেস, এক্সপেন্সেস খরচ ব্যয়, এটা কি হলে মালিকানা তো কমে না? ব্যয় হলে মালিকানা তো কমে। যদি কমে তাহলে এটা কি হবে? ক্রেডিট, ক্রেডিট পাশে কি থাকবে? কমলে ডেবিটে চলে আসে। বাড়লে ক্রেডিট পাশে কিছু বাড়লে ক্রেডিট। আর যদি ক্রেডিট পাশে কিছু কমায় কোনো লেনদেনের কারণে তাহলে ডেবিট। এই যে আমরা এক্সপেন্স কোন পাশে লিখছি? এই পাশে মাইনাস হলে এই পাশে এসে ডেবিট। তো ব্যয় হইলে কি ডেবিট। কত টাকা বলো তো? 25,000 টাকা। বেতন হচ্ছে 25,000 টাকা। আগে একটা 25,000 ছিল। তারপরে কি আছে? প্রদেয় নোট। 8 নম্বর হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় নোট কত টাকা আছে বলো তো? প্রদেয় নোট আছে 20,000 টাকা। তো প্রদেয় যা কিছু দেওয়া লাগবে তা আমাদের জন্য কি? যা কিছু দেওয়া লাগবে তা আমাদের জন্য কি? দায়। প্রদেয় নোট মানে দেওয়া লাগবে, দায়। এল না? এল কোন পাশে আছে? ক্রেডিট পাশে। প্রদেয় নোট কত টাকা? 20,000 টাকা। ক্রেডিট দিকে যা দেওয়া লাগবে তা আমাদের জন্য দায়। যা দেওয়া লাগবে তা আমাদের জন্য দায়। 20,000 টাকা। তারপরে কি আছে? লড়াইও না। কত নোট আছে? 20,000 টাকা। তারপরে আছে কি আছে? অগ্রিম শিক্ষানবিশ সালামি। কত নোট লিখছি? 20,000 টাকা। 20,000 টাকা লিখছি না? 8 নম্বর অগ্রিম শিক্ষানবিশ সালামি। অগ্রিম শিক্ষানবিশ সালামি। তো শিক্ষানবিশ সালামি আমাদের জন্য কি? শিক্ষানবিশ সালামি এটা আমাদের আয় না? তো কোনো আয় যদি অগ্রিম আইনা খেয়ে ফেলি তাহলে সেটা আমাদের জন্য কি? দায়। যেমন ধরো আমি তোমাদের মাসে হয়নি এখনো, কিন্তু বেতন অগ্রিম আইনা খাই দিয়েছি, এটা আমার জন্য দায় না? আমি ধরো না আজ আমি মরে যাই তাহলে খবরে দেওয়া লাগবে না? তোমাদের যখন আমি ফরাইনি কিন্তু বেতনটা এনে খেয়ে ফেলেছি, এর জন্য কি আমার গুণ লাগবে? হ্যাঁ, এটা টেনশন থাকবে না? এটা দায় মাথার উপরে। তো যদি আয় আমি অগ্রিম এনে খেয়ে ফেলি আমার জন্য কি এটা? দায়। তো অগ্রিম শিক্ষা মিশন হচ্ছে দায়। দায় কোন পাশে দেখো তো? দায় কোন পাশে? ক্রেডিট পাশে। দায় হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। তারপরে 10 নম্বরে কি? সঞ্চিত তহবিল। সঞ্চিতি তহবিল। সঞ্চিত তহবিল কত টাকা বলো তো? সঞ্চিত তহবিল হচ্ছে 7,000 টাকা। যেটা সঞ্চিত লেখা পাইবে সেগুলো কোন পাশে বসাইবে? ক্রেডিট পাশে। কারণ সঞ্চিত এক ধরনের দায়। সঞ্চিত এক ধরনের কি? দায়। 11 নম্বর কি আছে? নগদ তহবিল প্রারম্ভিক। এটা কি আসবে না? তারপরে যদি চাইতে হবে আমাদের। তারপরে মজুদ পণ্য আছে প্রারম্ভিক, এটা আসবে। মজুদ পণ্য কত আছে প্রারম্ভিক? বা 1/1/24 না? তারিখ কত? কত টাকা? 35,000। তো মজুদ পণ্য প্রারম্ভিক এটা কি বলতো? মজুদ পণ্য প্রারম্ভিক এটা কি? ব্যয়। মজুদ পণ্য বছরের ব্যবসার শুরুর দিন
গোডাউনে মজুদ রয়েছে পণ্য যে টাকা, সেটা আমাদের ব্যয় না? কত টাকা? 35,000 টাকা। তো ব্যয় কোন পাশে লিখছো? এক্সপেন্সেস, ডেবিট। ব্যয় হইলে মালিকের হাত কমায়, তাই আর ডেবিট দিকে চলে আসবে। 35,000 বলছো তাই না? 35,000। সূত্রটা মুছে ফেলতেছি, সবাই অবশ্যই সূত্রটা বুঝে ফেলছো। এখন আমি মুছে ফেলতেছি। এই সূত্র দিয়ে আমিল, সূত্রটা মুখস্থ তাহলে আর আপনাদের আমিলে ভুল হবে না। তারপরে 12 নম্বরে কি আছে বলতো? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা বলতো, ব্যাংক জমা আমাদের জন্য কি? চলতি সম্পদ। কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত হইলে কি হয়ে যায়? চলতি দায় হয়ে যায়। যেমন ধর আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আছে কত টাকা? 30,000 টাকা। কিন্তু আমি যখন তুলতে গেছি ব্যাংকে তখন 10,000 টাকা বেশি আনছি, 40,000 টাকা তুলে আনছি। মানে অ্যাকাউন্ট থাকলে এটা অবশ্যই লেনদেন থাকলে ব্যাংক এটা অতিরিক্ত দেয়। যদি 10,000 টাকা আমার অতিরিক্ত দিচ্ছে সেটা কি? সেইটা হচ্ছে আমাদের জন্য, সেটার নাম হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। এটা একটু চলতি দায় না, আমি একটু বেশি তুলে আনছি, তার টাকা পয়সা তোলা লাগবে। ব্যাংক জমা তো কত আনছি? 21,000 টাকা। দায় হচ্ছে 21,000 টাকা ক্রেডিট। তারপরে কি আছে? নগদ তহবিল সমাপনী আসবে তাই না? নগদ তহবিল সমাপনী, নগদ তহবিল কত টাকা? 31/12/24। কত টাকা বলো তো? নগদ তহবিল কত টাকা? 28,000 টাকা। তা নগদ তহবিল এটা কি আমাদের জন্য? ক্যাশ। ক্যাশ আমাদের জন্য কি? চলতি সম্পদ না, এটা আমাদের কি? চলতি সম্পদ। তো সম্পদ কোন পাশে বসে? ডেবিট দিকে। কত বলছিলে? 18,000 টাকা তাই না? 18,000 টাকা। তারপরে কি আছে? নগদ তহবিল 18,000 টাকা। তারপরে অনাদায়ী পাওনা 14 নম্বর, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কত টাকা বলো তো? 7,000 টাকা। অনাদায়ী পাওনা কত টাকা? তো অনাদায়ী পাওনা এটা কি? এটা কি? এটা আমাদের জন্য কি? ওই যে সূত্র লিখছিলাম, সম্পদ নাকি আয় না ব্যয় না দায় না মালিক, কি হবে এটা? সম্পদের মধ্যে এটা পড়বে না, দায়ের মধ্যে এটা পড়বে না, আয়ের মধ্যে এটা পড়বে। ব্যয় অনাদায়ী পাওনা মানে তুমি কারো কারো কাছে কোনো টাকা পাও প্রাপ্য হিসাব, কিন্তু কি ভাবলে তুমি যে আমি তার 20,000 টাকার মধ্যে কি 500 টাকা নাও পেতে পারি, তাই তুমি সেটা ব্যয় হিসেবে ধরে নিছো। কত টাকা? অনাদায়ী পাওনা 7,000 টাকা। এটা আমাদের জন্য ব্যয়। ব্যয় কোন পাশে বসে? ডেবিট দিকে। 15 নম্বর কি আছে? সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা আমি বলছিলাম তো সঞ্চিতি আছে, কোন পাশে বসাবো? সঞ্চিতি এক ধরনের দায়। কত টাকা বলো তো? 4,000 টাকা। 16 নাম্বার, অগ্রিম বীমা। আনিকা বলো তো অগ্রিম বীমা এটা কি হবে? অগ্রিম বীমা এটা কি হবে বলো তো? এটা কি? বীমা আমাদের জন্য কি? খরচ, ব্যয়। কিন্তু ব্যয় যদি অগ্রিম করে ফেলি এটা আমাদের জন্য কি? সম্পদ। আয় যদি অগ্রিম খেয়ে ফেলি সেটা দায়। যেমন আমার একটা স্টুডেন্টের এখনো ইয়ে হয়নি, মাসি হয়নি, আমি বেতনে এনে খেয়ে ফেলছি, তাহলে আমাদের এটা কি দায় না? যদি আমি আজ মরে যাই আমার দায় থাকবে না তার? আর ব্যয় হচ্ছে যদি, আর ব্যয় হচ্ছে মনে করো তোমাদের বেতন, তোমরা কি এখনো মাস হয়নি কিন্তু স্যারকে অগ্রিম দিয়ে দিচ্ছ, সেটা তোমাদের জন্য কি? সম্পদ, কিন্তু আমার জন্য দায়। ব্যয় অগ্রিম সম্পদ আর আয় অগ্রিম দায়। ওই যে অগ্রিম শিক্ষা মিছিল আমি, এটা দায়, আর অগ্রিম বীমা হচ্ছে সম্পদ। অগ্রিম বীমা কত টাকা? কোথায়? 8,000 টাকা। অগ্রিম বীমা হচ্ছে, এটা লিখছি 8,000 টাকা, এটা লিখছি না 4,000। এখন শুনিয়া বলো তো, মজুদ পণ্য আছে 31/12/24, সেটা কোন পাশে লেবো? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? মজুদ পণ্য
31 12 এটা সমাপনী কোন পাশে বসবে, এখানে নাকি এখানে? তোমার দিকে গেছি। আচ্ছা, সমাপনী উৎপন্ন কোন পাশে আসবে? আসবেই না, এটা কি আসবে না, আসবে না। এখন আমরা কি করবো বলতো, আমরা একটু জায়গা রাখবো, একটু কেন রাখবো, যদি উভয় পাশ সমান না হয় তাহলে অনিশ্চিত চাপ দেওয়া লাগবে। একটু জায়গা রেখে এখানে যোগ করে বসাবো, যোগ করো তো উভয় পাশ, ক্যালকুলেটর যোগ করো, ক্যালকুলেটর যোগ করো, যোগ করে ফেলছো, উভয় পাশ কি সমান? প্রথমে আমরা এক পাশ যোগ করবো, প্রথমে আমরা এক পাশ যোগ করে এখানে কোথাও লিখে রাখবো, লিখে আবার এই পাশ যোগ করবো। যদি সমান না হয় তখন কি করতে হবে, যে পাশে বড় সেটা আগে লিখবো না, ছোটটা লিখবো, যে পাশে বড় আছে সে পাশে লিখবো, তারপর সেই পাশে বড় যে পাশ তার যোগফল থেকে ছোট পাশের যোগফল মাইনাস করবো, করে যেটা হবে সেটাই অনিশ্চিত হিসাবে, যেই পাশে কম সেই পাশে এখানে লিখবো, অনিশ্চিত হিসাব নামে। বুঝতে পারছো? যেহেতু আমাদের উপর পাশে সমান আমরা লিখে ফেলবো। কত পাইছে সমষ্টি? 2,53,000, 2,53,000। বুঝতে পারছো? চারটু উপরে লিখি, দেখা না দিতে পারে ভিডিওর মধ্যে। 2,00,000 কি 53,000, 2,53,000। বুঝতে পারছো? তুলো তো খাতায়। বুঝতে পারছো? সমস্যা আছে এখানে কোথাও? বুঝতে বলতেছি। গ নম্বরে কি বলছে? গ নম্বরে কি বলছে বলো তো? চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে চলতি সম্পদের মোট আর চলতি দায়ের মোট করার পরে বিয়োগ করা লাগবে। উত্তর এখানে লিখে নিও, চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য লিখে দিচ্ছি। চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয়। ঠিক আছে? টাকা কলম দুইটা দিয়ে দিই। বিবরণ টাকা টাকা, প্রথমে কি নির্ণয় করবো? চলতি সম্পদ। চলতি সম্পদ কয়টা আছে দেখি তো। প্রথমে আছে স্থায়ী সম্পদ, মূলধন তো হচ্ছে মালিকানা তো বাড়ে, প্রাপ্য হিসাবে একটা পাইছি চলতি সম্পদ। 3 নম্বরে কি আছে? প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পদ। আমি প্রশ্ন বলেছি না চলতি সম্পদ কেন। এবারে প্রাপ্য নোট এটা চলতি সম্পদ। তারপরে নগদ তহবিল সমাপনী একটা চলতি সম্পদ। প্রারম্ভিক তো আসবেই না, প্রারম্ভিক সমাপনী একটা চলতি সম্পদ, তাই না? আর কি আছে? অগ্রিম একটা চলতি সম্পদ, আর উৎপন্ন সমাপনী একটা চলতি সম্পদ, তাই না? প্রাপ্য হিসাব, প্রথমে প্রাপ্য হিসাব কত টাকা বলো তো? 40,000। তারপর কি আছে? প্রাপ্য নোট, প্রাপ্য কত টাকা? 25,000। তারপরে নগদ তহবিল সমাপনীটা অবশ্যই আসবে, কত টাকা? 18,000। তারপরে অগ্রিম বীমা কত টাকা? অগ্রিম বীমা কত টাকা? 8,000। তারপরে মজুদ সমাপনী উৎপন্ন অথবা মজুদ পণ্য 31/12/24 কত টাকা? 30,000। আর আছে পাঁচটা বলছিলাম, মোট কত দেখো তো? 1,21,000। এটার নাম কি? মোট চলতি সম্পদ।
মোট চলতি সম্পদ। তারপরে কি এটাকে ক্লোজ ক্লোজ করে ফেলবো না, পার্থক্য হওয়া লাগবে আবার বিয়োগ করে চলতি দায় নির্ণয় করবো। তাহলে চলতি দায় কটা আছে? প্রথমে আছে কি প্রাপ্য যতগুলো হচ্ছে চলতি সম্পদ, আর পদে হচ্ছে চলতি দায়। পদেও আমার দেওয়া লাগবে প্রাপ্য আমি পাইবো। পদ হিসাবে একটা পদের মধ্যে একটা অগ্রিম শিক্ষা নিয়েছিলাম আমি, যে আয়টা অগ্রিম এনে খাইছিলাম সেটা কি দায়, 3টা পাইলাম। তারপরে ব্যাংক জমা 3টা 4টা। প্রথমে পদে গেল জায়গা তো অল্প, চলতি দায়। প্রথমে কি পদে হিসাব আছে তাই না, কত টাকা কি 30,000। তারপরে পদে কত টাকা 20,000। তারপরে ব্যাংক জমাতি রিক্ত কত টাকা। তারপরে অগ্রিম শিক্ষানবিশ সেলামি তাই না, কত টাকা 6,000 টাকা। ঠিক আছে, যোগ করলে কত 20, 40, 50, 70, 77,000 টাকা, 77,000 টাকা মোট কি চলতি সম্পদের মোট চলতি দায়। এখানে আমাদের কাজ শেষ হয়ে যেত যদি পার্থক্য না বলতো। পার্থক্য নির্ণয় করার জন্য বলছে না, তাই কি করতে হবে বিয়োগ করে দেখাতে হবে। তো কত বিয়োগ করলে 44,000, 44,000, 80, 20, 20, 44। ঠিক আছে, হ্যাঁ 44 নেই, এটা 21 নাকি। ও পার্থক্য কত পাইছি, পার্থক্য হচ্ছে 44,000 টাকা। বুঝতে পারছো, পার্থক্য হচ্ছে 44,000 টাকা। ঠিক আছে, মোট চলতি দায় সবগুলা লিখছি আমরা পার্থক্য। আচ্ছা, এখন চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ কেন বলতো, তাসিম বলো তো প্রাপ্য হিসাব চলতি সম্পদ কেন, প্রাপ্য হিসাব চলতি সম্পদ কেন, এটা আমরা পাবো। কারো কাছে টাকা পাইলে আমাদের এটা কি চলতি সম্পদ, আর এটা চলতি কেন, এটা 1 বছরের মধ্যে কি পেয়ে যাব। হ্যাঁ 1 বছরের কম সময়। প্রাপ্য নোট এটা পাবো, নগদ তহবিল এটা আমাদের ক্যাশ আছে, বছরের শেষে এটা রয়েছে ক্যাশ, এটা সম্পদ না। অগ্রিম বিমা, বিমা খরচটা আমি অগ্রিম দিয়ে দিছি, আমার জন্য চলতি সম্পদ। মজুদ পণ্য এটা কি এই বছর বিক্রয় টিক্রয় করে এখনো কাঁচামাল কি রয়েছে গোডাউনে, এখনো বছরের শেষে রয়েছে কত টাকা, এটা চলতি সম্পদ। আর চলতি দায় পদে হিসাব এটা হচ্ছে আমি দেওয়া লাগবে কত টাকা, পদে নোট, এই নোটগুলো আমি দেওয়া লাগবে। ব্যাংক জমাতিরিক্ত মানে বলছিলাম আগে, জমাতিরিক্ত তুলে আনছি, এটা দায়। অগ্রিম শিক্ষা মিশন আমি চাই, যদি অগ্রিম আয়টা অগ্রিম খেয়ে ফেলছি, এটা কি দায়। বুঝতে পারছো কত কথায়।